The real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দা হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঠিক তাদের জন্য পারফেক্ট হবে যারা চিন্তা করছেন যে কোনো না কোনো ভাবে আমি ব্ল্যাক ম্যাজিক শিখব। আর যারা ব্ল্যাক ম্যাজিকের পরিণতি সম্পর্কে জানতে চান, তাদের প্রত্যেকের জন্য এই ঘটনাটি পারফেক্ট একটি ঘটনা বলে আমি মনে করছি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাবিব শেখ, যার বাড়ি আমার যে জেলা, রাজবাড়ী জেলার একদম সদর উপজেলার পৌরসভার মধ্যে বিনোদপুর নামে একটি জায়গা রয়েছে। এই বিনোদপুর থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। আর যার কাছ থেকে ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে নিতাই চন্দ্র বিশ্বাস। আর এই নিতাই দাদুর এক আত্মীয়, তার নাম ছিল অনাথ চন্দ্র বিশ্বাস। মূলত তার সাথেই এই ঘটনাটি ঘটেছিল। তো তার এই পরিণতির বিষয়টি এই নিতাই দাদু জানতেন, আর এই নিতাই দাদু থেকেই হাবিব শেখ ঘটনাটি সংগ্রহ করেছেন। তাই কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনা শুরু করে দিই। ঘটনাটির সময়কাল 1960 সালের দশকে, মানে 60 সালের মধ্যে, 60 থেকে এই দশকে 70 পর্যন্ত কোনো একটি সময়, নির্দিষ্ট করে সালটি এই নিতাই দাদু বলতে পারেননি, কিন্তু এই সময়ের মধ্যে এতটুকু বলেছেন, স্বাধীনতার আগে আর কি। ঘটনাটি যেখানে ঘটেছিল সেই জায়গাটির নাম হচ্ছে ধাওয়াপাড়া। এই ধাওয়াপাড়া কিন্তু এই রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পড়ে গিয়েছে আর কি। পদ্মা নদীর পাশে এই ধাওয়াপাড়া গ্রামটি অবস্থিত। আমরা লোকালি এটাকে ধাওয়াপাড়া ঘাট নামে চিনে থাকি আর কি। এই অনাথ চন্দ্র যিনি, এনার ছোটবেলা থেকেই খুব একটা প্রবল ইচ্ছা ছিল যে তিনি ব্ল্যাক ম্যাজিক শিখবেন। এই আগ্রহ জন্মাবার পেছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে যে ওই সময়ে বিভিন্ন কবিরাজ, তান্ত্রিকের প্রতি মানুষ নির্ভরশীল থাকতো। তখন তো ডাক্তার এরকম ছিল না। বিভিন্ন বিভিন্ন মানে সমস্যা, জিনে ধরা, টুকটাক অসুখ বিসুখ, এই সমস্ত কারণে মানুষ তাদের কাছে যেতেন। তাদের কামাই রোজগারও ভালো হতো, মানুষ তাদেরকে সম্মানও করত। এই কারণে তার ভিতর একটা প্রবল আগ্রহ জন্মেছিল যে তিনি এই তান্ত্রিক হবেন। এই কারণে তিনি বিভিন্ন তান্ত্রিকের কাছে আসা যাওয়া শুরু করেছেন, কিন্তু কাউকে তার ভালো মনে হচ্ছিল না, সব মনে হচ্ছিল ফ্রড। একবার কি হলো, ওই ধাওয়াপাড়া গ্রামেই কোন একটা গ্রাম থেকে একজন তান্ত্রিক আসে। বেশ উঁচু লম্বা ভয়ঙ্কর চেহারা ছিল তার, কিন্তু চেহারা তার ভয়ঙ্কর হলেও মানুষ হিসেবে তিনি অনেক ভালো ছিলেন। তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ সবকিছুতেই সবাই মুগ্ধ হতো। আর তিনি কখনো কারো খারাপ কাজ করে দিতেন না। কেউ কারো ক্ষতি করার জন্য তার কাছে এসেছে, তিনি কোনো এই কাজ অ্যালাউ করতেন না। তিনি ফিরিয়ে দিতেন যে না, আমি এটা করতে পারবো না, যাও, ভালো হলে করবো, না হলে করবো না। টুকটাক কবিরাজি, অসুখ বিসুখের ট্রিটমেন্ট, জিনে ধরা, এই বিষয়গুলো উনি করতেন। এবং উনি আর্থিকভাবেও বেশ সচ্ছল ছিলেন। তিনি এই গ্রামে এসে ঘর বাড়ি করে বসবাস শুরু করেন। আর উনি মানুষকে এই সমস্ত কবিরাজি বা তান্ত্রিক বিদ্যার পাশাপাশি আর্থিকভাবেও সহযোগিতা করতেন। যদি কারো কোনো সমস্যা হতো, টাকা পয়সা যদি তার কাছে আসতো, ওই টাকা পয়সা দিয়েও হেল্প করতেন, কারণ আর কামাই রোজগার ভালোই ছিল। এই কারণে ওই তান্ত্রিকের প্রতি এই অনাথ দাদুর একটি ভালোবাসার সৃষ্টি হয়। ওনার কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখবেন, এই আগ্রহটা ওনার মধ্যে প্রবল হয়, কিন্তু মুখে বলতে পারতেন না। তো উনি ওই তান্ত্রিকের কাছে যান, গিয়ে বলেন যে আমি আপনার সাথে সাথে থাকতে চাই, আপনার খেদমত করতে চাই। তো তান্ত্রিকও দেখলেন যে ওনারও তো বয়স হচ্ছে, আসলে বিভিন্ন জায়গায় যেতে গেলে ওনার সাথে কিছু জিনিস নিয়ে যেতে হয়, এই জিনিসগুলো তো টানতে পারেন না উনি। যেহেতু ছেলেটা আসছে একই গ্রামের, মুখ চেনাচেনি আগে থেকেই ছিল, তিনি আশেপাশে একটু খোঁজ খবর নিলেন, ছেলেটা কেমন, খোঁজ খবর নিয়ে জানলেন যে ভালো। তো বললেন ঠিক আছে, তুমি থাকো আমার সাথে। তো তার কাছে থেকে তিনি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতেন, তিনি কিভাবে ট্রিটমেন্ট করে সেটা দেখতেন। এভাবে বেশ অনেক দিনই চলে যায়। আর ওই সময় কিন্তু অনাথ দাদুর বয়স 18+ আর কি, একদম তরুণ। তো এইভাবে 5-6 বছর একই রকম ভাবে চলে যায়। ওদিকে ওই তান্ত্রিকেরও কিন্তু বয়স হয়ে যাচ্ছে, মানে বেশ
তার বয়স প্রায় 60+ হয়ে গেছে। তো ওই তান্ত্রিক একদিন এই অনাথ দাদুকে বলেন যে অনেকেই তো আমার কাছে বিভিন্ন জিনিস নিতে আসে, বিভিন্ন ট্রিটমেন্টের জন্য আসে, সমস্যা নিয়ে আসে, কেউ টাকা পয়সার সমস্যা নিয়েও আসে। তো তুমি তো আজ পর্যন্ত আমার কাছ থেকে কোনো বেতনও নিলা না, কোনো টাকা পয়সাও চাইলা না, বা কোনো সমস্যার কথাও বললা না। আমারও তো বয়স হচ্ছে, যেহেতু 5-6 বছর তুমি আমার সাথে আছো, তোমার জন্য তো কিছু করে দেওয়া যাওয়ার দরকার আমার। তখন ওই অনাথ দাদু তার ইচ্ছার প্রকাশ করেন আর কি, কারণ এতদিন তিনি কিছুই বলেনি যে তিনি আসলে কি উদ্দেশ্যে তার সাথে আছেন। তখন উনি ওনার উদ্দেশ্যের কথা বলেন যে আপনি যেভাবে সিদ্ধি লাভ করেছেন সেই জিনিসটা আমাকে শেখান। তখন উনি বলেন যে না, এটা তো আসলে সম্ভব না, তুমি যা চাও আমি তাই দেবো, কিন্তু এই জিনিসটা শিখতে চেও না, এটা একটা অভিশপ্ত জীবন, এই অভিশাপ মাথায় নিয়ে তুমি বাঁচতে পারবা না, ঘুরে বেড়াতে পারবা না। যেটা আমি বেড়াচ্ছি, আমি চাই না যে এই কাজটি আর কেউ করুক, এজন্য আমি আমার সন্তানাদিদেরকে ওই জিনিসগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি না, কারণ ওরা স্বাভাবিক জীবন যাপন করুক, আমি এটাই চাই। এদিকে দাদু বলছে যে না, আমাকে শেখাতেই হবে, আমার অনেক দিনের ইচ্ছা। উনি কিছুতেই অনাথ দাদুকে বুঝাতে সক্ষম হচ্ছেন না। শেষ পর্যন্ত উনি বলেন, ওই কবিরাজ অনাথ দাদুকে বলেন যে ঠিক আছে, তোমাকে আমি কিছু শেখাচ্ছি যে যাতে করে টুকটাক মানুষকে ঝাড়ফুঁক করতে পারবা এই জিনিসগুলো। কিন্তু এই অনাথ দাদু বলে যে না, এতটুকু কাজ হবে না, আমি আরো ডিপ জিনিস শিখতে চাই, ঠিক আপনার মতো। এক পর্যায়ে ওই তান্ত্রিক অনাথ দাদুকে তার তান্ত্রিক বিদ্যা শেখাতে রাজি হন এবং বলেন যে তোমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো এমন একটা ছেলেকে, বাচ্চা ছেলেকে তোমাকে জোগাড় করতে হবে যেই ছেলেটির বাবা নেই, মা আছে বা মা থেকেও নেই। এখন বাবা নেই বলতে কিন্তু বোঝানো হচ্ছে যেই ছেলেটির বাবার পরিচয় নেই। এমন ছেলে পাওয়া কিন্তু খুবই দুরূহ ব্যাপার। উনি অনেক খোঁজাখুঁজি শুরু করেন, খুঁজতে অনেক দূরের একটি গ্রামে উনি এমন একটি ছেলেকে খুঁজে পান যেই ছেলেটির জন্মদানের পরে তার মা তাকে ফেলে চলে গেছে লোকলজ্জার কারণে, কারণ তার বাবার পরিচয় নেই। ওই সময় গ্রামে কিভাবে এই সন্তানের পরিচয় দেবেন, বিভিন্ন সামাজিক কারণে সেই মাটি সন্তানকে ফেলে চলে গেছেন। এখন এই ছেলের দায়িত্ব কে নেবে? তো উনি যেহেতু এইভাবে খুঁজছিলেন এমন টাইপের একটি ছেলে, তাকে পেয়ে যান এবং তাকে সাথে করে নিয়ে আসেন। কবিরাজের শর্ত ছিল যে এই ছেলে সে যখন তার ঘরে বড় হতে থাকবে, তার সকল ধরনের আবদার, যে জিনিস খেতে চায়, যে জিনিস পড়তে চায়, সেই আবদার মেটাতে হবে। তো বলেন ঠিক আছে, তাই করা হবে। অনাথ দাদু যখন ওই তান্ত্রিকের সাথে কাজ শুরু করেছে তখন উনি বিয়ে করেননি, পরবর্তীতে বিয়ে করেছিলেন আর কি। তো ওই সন্তানকে এনে তার ওয়াইফের কাছে দেন, বলেন যে এই সন্তানের কোনো যেন অযত্ন না হয়। ওই সন্তানের বয়স যখন 12 বছর পূর্ণ হবে যেই রাত্রে, সেই রাত্রেই একটি রিচুয়াল করতে হবে ওই ছেলেকে দিয়ে। এখন 12 বছর কবে পূর্ণ হবে এটি ওই কবিরাজ বলে দেবেন যে তার বয়স ওই সময় 12 বছর হবে। এখন কিভাবে তিনি জানবেন সেটা ভিন্ন জিনিস, কারণ আগেকার দিনে তো এইভাবে মানুষ জন্ম তারিখ তো আসলে লিখে রাখতেন না বা কোনোভাবে সম্ভব হতো না, কিন্তু ওই কবিরাজ বলেছিলেন যে আমি এটা বলে দিব তোমাকে। তো ওই ছেলেটি বড় হচ্ছে অনাথ দাদুর ঘরে, একদম তার নিজের ছেলের মতো বড় হচ্ছে, কোনো অভাব অনটন কোনো কিচ্ছু রাখেননি, তার কোনো আবদারকে কখনো যে ফেলে দিয়েছেন বিষয়টা এরকম নয়। এভাবে দিন যায় রাত যায়। এদিকে কি হয় যে ওই যে কবিরাজ উনি এই যে 12 বছর একটা দীর্ঘ সময়, ওই ছেলেকে যখন নিয়ে আসে তার বয়স ছিল 7-8 মাস এরকম আর কি, কিন্তু 12 বছর একটা দীর্ঘ সময়। তখন এই কবিরাজ একটা সময় ওই অনাথ দাদুকে বলেন যে আমি তো আমার যে মূল গ্রাম সেখানে চলে যাচ্ছি। তখন এই অনাথ দাদু বলেন তাহলে আমার কি হবে? আপনি যে বললেন এই ছেলেকে লালন পালন করতে হবে, তখন বলেন যে আমি যদি বেঁচে থাকি অবশ্যই এই ছেলের বয়স 12 বছর হওয়ার আগেই আমি তোমার সাথে এসে দেখা করব। তো তিনি সেই প্রতিশ্রুতি দিয়ে চলে যান। এদিকে ছেলেটি বড় হতে থাকে। সত্যি 12 বছর
হয়ে যাবে এমন কোনো একটি সময়ে হঠাৎ ওই কবিরাজ চলে আসেন ওই গ্রামে ধাওয়াপাড়া। এসে অনাথ দাদুকে বলেন যে সময় হয়ে এসেছে, ওই ছেলের বয়স আগামী পরশু 12 বছর পূর্ণ হবে, আর তোমার যে ইচ্ছা সেটিও পূর্ণ হতে চলছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি কিছু শেখাবো, এখন সেই সময়টা এসেছে, আমার কথা যেন আমি রাখতে পারি, এই জন্য আমি আবার চলে এসেছি। তখন অনাথ দাদু বলেন আমাকে কি করতে হবে? তখন বলেন যে তোমাকে ওই রাত্রে মানে পরশু রাত্রে ওই ছেলেকে নিয়ে আমি যেখানে বলি সেখানে আসতে হবে। ওই ছেলে যেই মিষ্টি খেতে পছন্দ করে সেই ধরনেরই মিষ্টি তুমি বেশ কয়েক কেজি কিনে আনবা, আর সাথে করে বড় একটি ধারালো তরবারি নিয়ে আসবা। তো যে কথা সেই কাজ, উনি ওইভাবে ওই ছেলেটিকে নিয়ে রাতের বেলা নিয়ে আসেন। কিন্তু আরেকটা শর্ত ছিল, সারাদিন ওই ছেলেটিকে উপোস রাখতে হবে, যাতে ওই ছেলেটি কোনো ধরনের কোনো পানীয় স্পর্শ করতে না পারে, এবং রাতের বেলা একটি নির্দিষ্ট সময়ে ওই মিষ্টি তাকে খেতে দিতে হবে। তো সারাদিন ছেলেটিকে উপোস রাখা হয় এবং ওই কবিরাজের কথা অনুযায়ী একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাকে বলা হয় যে তুমি ছেলেটিকে মিষ্টি খেতে দিবা। মিষ্টি খেতে খেতে একটা পর্যায়ে ছেলেটি তোমার কাছে পানি চাইবে, তুমি বলবো আচ্ছা বাবা আমি পানি আনছি। এই বলে তুমি পানি দেওয়ার নাম করে সাথে সাথে পেছনে গিয়ে এই তরবারি দিয়ে এক কোপে তার মাথাটা আলাদা করে দিবা দেহ থেকে। তখন ওই অনাথ দাদু একটু ইতস্তত বোধ করছিল যে না, এটা কিভাবে সম্ভব, এতদিন ধরে ছেলেটিকে বড় করেছি, এখন মেরে ফেলবো, এরকম তো কথা ছিল না। আমি মনে করছি এমনি হয়তোবা এই ছেলেটাকে পালতে বলছেন, এই ছেলেটাকে দিয়ে আমি কোনো সিদ্ধি লাভ করতে পারবো, কিন্তু তাকে হত্যা করে সিদ্ধি লাভ করতে হবে, এটা কেমন কথা? তখন ওই কবিরাজ বলেন এটাই তোমাকে করতে হবে, এই জন্যই তোমাকে বলেছিলাম এই জীবন অভিশপ্তের জীবন, অভিশাপ তোমার উপর নেমে আসবে, এটাকে তোমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই, তা না হলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। এখন তখন মানে ওই অনাথ দাদু চিন্তা করেন যে সারাটা জীবন আমি আমার মনের মধ্যে পালন করছি যে আমি বড় একজন তান্ত্রিক হব, এখন এই সুযোগটাকে হাতছাড়া করে ফেলবো, না এটা আমাকে করতেই হবে। সত্যি ওই ছেলেটিকে একটা নির্দিষ্ট সময় মিষ্টি খেতে দেন। ছেলেটি ওই মিষ্টি খেতে খেতে একটি পর্যায়ে বলে বাবা পানি খাবো, এমন করুণ ভাবে সে পানি খেতে চায়। তখন বলে যে আচ্ছা পানি আনছি। পানি আনছি এই কথা বলে পেছন দিকে ঘুরে গিয়ে তরবারি দিয়ে এক কোপে ছেলেটির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। যখনই এই কাজটি করে ফেলেছেন সাথে সাথে ওনার বোধোদয় হয় যে হাই হাই এটা আমি কি করলাম, ছেলের মতো করে বড় করলাম এত আদর দিয়ে, তাকে আমি মেরে ফেললাম এই তান্ত্রিক হওয়ার জন্য, এটা আমি কি করলাম। উনি অনুশোচনায় কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি করতে থাকেন। তখন ওই তান্ত্রিক বলেন যে আর কিছু করার নেই, আমি তো তোমাকে শুরু থেকেই বলেছিলাম যে এটা একটা অভিশপ্ত জীবন, আর যার কারণে আমি আমার নিজের সন্তানদেরকে পর্যন্ত এই জিনিস শিখাই নেই, আর আমি নিজে মাথায় অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তুমি এই অভিশাপ জীবন বেছে নিয়েছো, এখন আর কিচ্ছু করার নেই, তুমি যেটা চাও সেটা পূর্ণ হয়ে গেছে ইতোমধ্যে। এই ছেলের রূপ ধরে একটি পিশাচ তোমার পিছে লেগে গেছে এখন থেকেই। এই পিশাচ তোমার কাছে সব সময় আসবে, আজকে রাত থেকেই আসবে এবং এসে বলবে বাবা পানি খাবো। তুমি বলবা পানি দেব, আমাকে এই কাজটা করে দাও। তখন ওই পিশাচটি ওই কাজটি করে দিয়ে আবার তোমার কাছে আসবে, বলবে যে বাবা পানি খাবো। তুমি তখন তাকে অন্য আরেকটি কাজ দেবে, ওই কাজটি করে সে আসবে, তখন আবারও সে পানি খেতে চাইবে, কিন্তু তুমি কখনো পানি দিবা না। মনে রেখো তুমি যখন তাকে পানি দিবা ওই সময়টাই তোমার জন্য ভয়ানক একটি ব্যাপার ঘটবে ওই সময়ে, কারণ তখন ওই পিশাচটি তোমাকে মেরে ফেলবে আর ওই পিশাচ তোমাকে ছেড়ে চলে যাবে, কারণ ওই পিশাচ তোমার কাছে বন্দী হয়ে গেছে। তুমি পানি দেওয়া মাত্রই পিশাচ মুক্ত হয়ে যাবে, তো আর তোমার কাজ করে দেবে না। সুতরাং তুমি এখন চলে যাও, আর এই ছেলেটির বডির যা যা করার দরকার আমি করছি। উনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। এতটা অনুশোচনায় উনি পড়ে যান এবং কি বলবো যে উনি আসলে তখন বুঝতে পারেন উনি কি ভয়ানক কাজটি করেছেন। ওদিকে পরিবারের সদস্যরা স্পেশালি তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে ওই ছেলেটিকে ওই রাত্রেবেলা নিয়ে গেলা। তখন উনি বলেন যে ছেলেটির মা বাবার সাথে দেখা হয়েছে,
তার মা বাবার কাছে হস্তান্তর করেছি। বলে এত রাত্রে তুমি তার মা বাবার কাছে কিভাবে দিলা? তার মা বাবা আসতো, আমাদের বাড়িতে আসতো, মেহমানদারি করাইতাম, তারপরে না হয় একটা ভিন্ন জিনিস। এদিকে তার স্ত্রী তো ওই ছেলেটিকে নিজের ছেলের মতো করে মানুষ করছিলেন। যাই হোক, অনেক কষ্টে তাদেরকে বোঝাতে সক্ষম হন, কিন্তু এর মধ্যে ঘটে, ওই রাত্রেই ঘটে আরেকটি ঘটনা। মানে আস্তে আস্তে বুঝিয়েছেন পরিবারের সদস্যদেরকে, এটা সময় সাপেক্ষ ব্যাপার আর কি। ওই রাত্রেই তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনার বুকের উপর প্রচন্ড চাপ অনুভব করেন। উনি তাকিয়ে দেখেন ওই ছেলেটি তার বুকের উপর বসে আছে এবং বলছে যে, আচ্ছা বাবা, আমার কি কোনো অপরাধ ছিল? এই কাজটি কেন আমার সাথে করলা? আমার কি অন্যায় ছিল? আমাকে এখন পানি দাও, আমাকে তো পানিও খেতে দিলা না। তখন যখন বলছে আমাকে পানি দাও, তখন উনি কোন একটা কাজের কথা বলেছেন। কি কাজ এটি আসলে যে নিতাই দাদু যিনি, উনি বলতে পারেননি, যে কোন একটা কাজ দিয়েছেন। তো ওই রাত্রের মতোই পিশাচটি চলে যায়। পরের রাত্রে আবার আসে তার কাছে, একই রকম ভাবে বুকের উপর এসে বসে যে, বাবা পানি খাবো, পানি দাও। তখন উনি আরো একটি কাজ দেন, ওই রাত্রের মতো সে চলে যায়। তো এভাবে প্রতিনিয়ত ওই পিশাচটি এসে বলে, বাবা পানি খাবো। এদিকে ওই ছেলেটিকে হত্যা করার পর ওনার ভিতরে এত অনুশোচনা বোধ হয়েছিল, একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে সত্যি সত্যি ওই পিশাচকে তিনি পানি খেতে দেবেন। উনি আর পারছিলেন না এটা নিতে, এই অভিশপ্ত জীবন উনি আর বয়ে বেড়াতে পারছিলেন না। এক রাত্রে যখন আসে এবং এসে বলে, বাবা পানি খাবো, সত্যি উনি আগে থেকেই পানি রেডি করে রেখেছিলেন। উনি জানতেন যে ওনার পরিণতি কি হবে। উনি পানিটি পিশাচের হাতে দিয়ে দেন। তারপরে ওই অনাথ দাদু হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। ওনার বাড়ির লোকজন আর ওনাকে খুঁজে পায় না। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, তাকে আর খুঁজে পায় না। প্রায় 1.5 মাস পর একই ঘরের মধ্যে অনাথ দাদুকে রাতের বেলা পাওয়া যায়। তার ধর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায়, মনে হচ্ছে মাত্র তাকে শিরচ্ছেদ করা হয়েছে। কে করেছে, কিভাবে হলো, বাড়ির লোকজন কিন্তু এগুলো কিচ্ছু জানে না। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কোনো প্রতিবেশী হয়তো এই কাজ করেছে, কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। কে কাজ করলো, মানে এটা কে করলো, এটা তারা বুঝতে পারে না। একে অন্যকে দোষারোপ করতে থাকে। কিন্তু এর মধ্যে ওই তান্ত্রিক চলে আসে, যার কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। সে এসে বলে যে ওকে আসলে কোনো মানুষ হত্যা করেনি, কোনো প্রতিবেশী হত্যা করেনি, কোনো মামলা মোকদ্দমা করারও কোনো প্রয়োজন নেই, কারণ ও আসলে ওর নিজেকেই হত্যা করেছে। কারণ একটি পিশাচ তার পিছে লেগে গিয়েছিল, পিশাচকে তার মানে গোলাম বানিয়ে দেওয়া হয়েছিল, এবং সে এইভাবে তাকে পানি দিয়েছিল বলে তাকে ওই পিশাচটি হত্যা করেছে, এবং পিশাচটি এখন মুক্ত হয়ে গেছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে ওঠা কিন্তু খুব কঠিন একটি ব্যাপার। একটি অভিশপ্ত জীবন, একটু এদিক ওদিক হলেই প্রাণ চলে যাবে। আর এই অভিশপ্ত জীবন নিয়ে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার হোল্ড করা, এটি কিন্তু নিশ্চয়ই কোনো বুদ্ধিমানের কাজ নয়। ইহকাল তো নষ্ট হলোই, পরকালও শেষ। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ঘটনাটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং আমাদের পরবর্তী জীবনের জন্য এই ঘটনাটি শিক্ষণীয় একটি বিষয় হয়ে থাকবে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সুমন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানায়। এই ঘটনাটি ওনার আপন দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটির সময়কাল বাংলাদেশের স্বাধীনতার পূর্বে। আর এই ঘটনাটি এই সুমন ভাইয়ের দাদি ওনাকে বলেছিলেন। ওনার দাদি গত 11 নভেম্বর 2022 সালে মারা গিয়েছেন। সবাই ওনার দাদির জন্য দোয়া করবেন, ওনার দাদির জন্য দোয়া চেয়েছেন তিনি। এখন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। ওনার দাদা, উনি পেশায় ওই সময়ে একজন ঘোড়ার গাড়ির চালক ছিলেন, মানে ঘোড়ার গাড়ির ড্রাইভার আর কি। আর ওনাদের এলাকাতে ওই সময় তো আসলে রাস্তাঘাট তখন এরকম ছিল না।
তখন কিন্তু এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলোতেই মানুষজন আসা যাওয়া করত এবং মালামাল এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। ওই সময় ওই এলাকাতে মারামারি, দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগেই নাকি থাকতো। তো এলাকাতে শত্রুতা করে একজন লোককে জবাই করে হত্যা করা হয়। যে লোককে হত্যা করা হয় উনি সন্ধ্যাবেলায় বাজার করে ফিরে আসছিলেন। ওনাকে এমন ভাবে হত্যা করা হয়েছিল যে ওনার দেহ থেকে মাথা পুরোই আলাদা করে ফেলা হয়েছিল এবং ওনার ডেড বডি পার্শ্ববর্তী একটি গম খেতে ফেলে রাখা হয়েছিল। সকালবেলা যখন ওই গম যে ক্ষেত রয়েছে সেখানকার পরিচর্যার জন্য লোকজন যায়, তারা ওই ডেড বডি আবিষ্কার করে, মাথা একদিকে, বডি আর একদিকে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তখন পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশ আসার পর ডেড বডি পোস্টমর্টেম করার জন্য শ্রীপুর নিয়ে যায়। আর লাশ কিভাবে নিয়ে যাবে? ওই সময় তো এরকম ভ্যান ছিল না, ওই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলোই ছিল। এখন কোনো গরুর গাড়িওয়ালা ওই লাশ নিতে রাজি হচ্ছিলেন না। এখন এই যে সুমন ভাইয়ের যিনি দাদা, উনি তো ঘোড়ার গাড়ির ড্রাইভার ছিলেন, ওনাকে পুলিশে ধরে যে এই তুমি এটা নিয়ে চলো। উনি রাজি হচ্ছিলেন না যে আসলে যদি লাশ নেওয়া হয়, এরকম একটা লাশ, তাহলে তো মানুষজন খাবার দাবার আমার গাড়িতে তুলবে না, লোকজনও উঠতে চাইবে না, এটা স্বাভাবিক চিন্তা। কিন্তু গ্রামের লোকজনও খুব রিকোয়েস্ট করে যে আমরা উঠবো তোমার গাড়িতে, আমরাই তো উঠি সবসময়, সমস্যা কি? আমাদের নিয়ে তো তোমার ভয়, তো আমরা যদি তোমাকে সাহস দেই তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু গ্রামবাসীও তাকে সাহস দিচ্ছিলেন যে তোমার কোনো ভয় নেই, তুমি লাশ নাও, আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাকে কোনো অভিযোগ করব না কখনোই। তো যাই হোক, সবার কাছ থেকে মানসিকভাবে সাপোর্ট পেয়ে উনি রাজি হন এবং ওনার ঘোড়ার গাড়িতে সে লাশটি নিয়ে এবং পুলিশদের সহযোগিতায় উনি চলে যান। তো লাশ পোস্টমর্টেম করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার পর আবার তাকে লাশ বুঝিয়ে দেওয়া হয়। ওই লোকের যাকে হত্যা করা হয়েছিল তার কোনো আত্মীয় স্বজন সাথে আসেনি, যেহেতু ওই সুমন ভাইয়ের দাদা গ্রামের একজন খুব পরিচিত ব্যক্তি ছিলেন। তো আত্মীয় স্বজনরাই তাকে বলে যে তুমি লাশটি নিয়ে এসো। আর ওই লোকের আসলে ওইরকম তেমন মানে পরিণত বয়স্ক আত্মীয় স্বজন আশেপাশে ছিলও না যে তার ওই লাশটার সাথে যাবে আর কি। তো যার কারণে মোটামুটি সবাই দায়িত্ব ওই সুমন ভাইয়ের দাদাকেই দিয়েছিলেন। তো উনি একাই লাশ নিয়ে গিয়েছিলেন পুলিশের সহযোগিতায়। কিন্তু পোস্টমর্টেম করার পর, লাশ বুঝে নেওয়ার পর তো আর কেউ নেই। পুলিশ তো আসার সময় সাথে এসেছে, যাওয়ার সময় তার সাথে থাকবে না। পুলিশ তো তাদের কাজ করে শেষ করে দিয়েছে। তো সুমন ভাইয়ের দাদার কাছ থেকে টিপসই নেন যে লাশ বুঝে পেলাম। তারপরে সুমন ভাইয়ের দাদা ওই লাশটি নিয়ে আবার গ্রামের দিকে ফিরতে থাকেন। সন্ধ্যার কিছু আগে তাকে বুঝিয়ে দেওয়া হয়, এখন রাস্তাঘাট তো খারাপ, চাইলেও তো দ্রুত আসা যাবে না, ঘন্টা 2, 2.5 বা 3 ঘন্টা সময় লেগেই যাবে গ্রামে আসতে আসতে। তো আসছিলেন, তো আস্তে আস্তে মোটামুটি এশার আজান দিয়ে দিয়েছে। তখন এশার আজানের বেশ খানিকক্ষণ পর উনি এমন একটা জায়গায় আসেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। মানে ওই পথটা ওনাকে বেশ একা একাই আসতে হবে, আশেপাশে কোনো লোক পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো উনি আস্তে আস্তে হঠাৎ একটি জায়গায় চলে আসেন যেখানে একটি বড় গাছ ছিল। ওই গাছের নিচ দিয়ে উনি যখন ওনার ঘোড়ার গাড়িটি লাশ সমেত নিয়ে যাচ্ছিলেন, ওনার মনে হলো ওই গাছের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো শুরুতে সুমন ভাইয়ের দাদা এটাকে মনের ভুল ভাবেন, যে হয়তোবা ভুল শুনছেন তিনি। কিন্তু উনি যখন কিছুটা পথ আরো এগিয়ে যান, হঠাৎ করে তিনি দেখেন যে সামনে সাদা কাপড় পরা একটি লোক হেঁটে যাচ্ছে, তার কাঁধে একটি বস্তা রয়েছে। ঘোড়ার গাড়ির নিচে কিন্তু হারিকেন থাকতো, উনি কিন্তু হারিকেন জ্বালিয়ে নিয়েছিলেন যখন সন্ধ্যা লেগে গিয়েছিল, সন্ধ্যা ভাব ভাব হয়েছিল আর কি, ওই লাশ নেওয়ার সময় হারিকেন জ্বালিয়ে রেখেছিলেন। তো ওই হারিকেনের আলোতেই উনি দূরে
দেখতে পাচ্ছেন যে একটি লোক সাদা কাপড় পরা, কাঁধে একটি সাদা বস্তা, এটি নিয়ে হেঁটে যাচ্ছে এবং ওই লোকটি কান্না করছে। তো তখন দাদা মনে মনে ভাবলেন, এত রাতে এই লোকটা কোথায় যায়? আশেপাশে তো কোনো বাড়িও নাই, বাজারও নাই, চারদিকে শুধু মাঠ আর মাঠ। কিছু সময় পর দাদা পেছনে তাকালে দেখতে পান ওই বৃদ্ধ লোকটা দাদার গাড়ির পেছনে বসে আছে। এটা যখন দেখে সাথে সাথে উনি ভয়ানক ভয় পান। উনি বুঝতে পারেন যে এই অপমৃত্যু যেহেতু হয়েছে এই লাশটির বা এই লোকটির, এই কারণে এই সমস্যাটি হচ্ছে। তো দাদা মনে মনে যা দোয়া কালাম জানতেন তাই পড়তে থাকলেন। একটি সময় যখন অতিবাহিত হয় তখন দাদা খেয়াল করলেন ওই বৃদ্ধ লোকটি আর নেই, কিন্তু ওই যে লাশটি ছিল এই লাশটি কাত হয়ে গাড়ির একদিকে চলে গেছে। তো সুমন ভাই দাদা ভাবলেন হয়তো বা গাড়ির ঝাঁকিতে লাশটি একদিক থেকে আরেক দিকে চলে গেছে। উনি আবার কি করেন, লাশটি আবার ঠিক করে দেন, মানে যেখানে থাকার দরকার ছিল সেদিকে সরিয়ে নিয়ে আসেন। কিছু সময় পর আবার সুমন ভাই দাদা ফিল করেন ওনার গাড়িটি অনেক ভারী হয়ে গেছে, মানে এতটা ভারী হয়েছে যে ঘোড়াটি ঠিক মতো গাড়িটি এগিয়ে নিয়ে যেতে পারছে না। উনি চেষ্টা করছিলেন যে ঘোড়াকে বারবার তাগাদা দিয়ে গাড়িটির সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর তখন রাস্তায় কাদাও ছিল না যে কাদার মধ্যে গাড়ির চাকাটা পড়ে যাবে, একদম স্বাভাবিক ছিল। তো উনি মনে মনে দোয়া দুরুদ যা জানতেন পড়তে থাকেন। এই দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎ করে আবার গাড়ির পেছন দিক থেকে সেই কান্নার আওয়াজটা কানে ভেসে আসে সুমন ভাইয়ের দাদার। এবার তিনি খেয়াল করলেন যে কান্নার আওয়াজটা আসলে অন্য কোনো লোকের নয়। ওই যে লাশটি তিনি নিয়ে আসছিলেন, যে লাশটির মাথা কেটে ফেলা হয়েছিল, ওই লাশটি উঠে বসে আছে এবং ওই লাশটি কান্না করছে। লাশটির তো মাথা কেটে ফেলা হয়েছিল, তো ডোম লাশটির মাথা সেলাই করে দিয়েছিল। লাশটি যেহেতু চাটাইয়ে মোড়ানো ছিল ওই অবস্থাতেই উঠে বসেছিল, কিন্তু চারদিকে কিন্তু মোড়ানো ছিল এবং ওই লাশটি কান্না করছিল। এই অবস্থা দেখার পর উনি যে কি রকম ভয় পেয়েছিলেন তা তো প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। কিন্তু উনি কিন্তু কোনোভাবেই এই ঘোড়ার গাড়ি ফেলে যাবেন না, কারণ উনি জানতেন যদি এখন ওনার এই ঘোড়াটিকে ফেলে উনি চলে যান, এই ঘোড়াটিকে এই পিশাচ হয়তোবা মেরে ফেলবে। উনি যে সাহসিকতার কাজ করেছিলেন এটি হয়তো কারো পক্ষেই করাটা সম্ভব নয়। উনি এই ভয়ানক সিচুয়েশনের মধ্যেই ঘোড়ার গাড়িটি ঘুরিয়ে ফেলেন। ঘুরিয়ে বলতে ঠিক যেদিক থেকে এসেছিলেন সেদিকে ঘুরিয়ে ফেলেন এবং ঘোড়ার পিঠে চাবুক মারতে থাকেন এবং দ্রুত গতিতে ঘোড়াকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সেই থানার দিকে। প্রায় 2.5 ঘন্টার রাস্তা উনি 1 ঘন্টায় চলে আসেন, মানে এত দ্রুত এসেছিলেন। আর পেছন থেকে বারবার সেই কান্নার আওয়াজ ভেসে আসছিল, তার পরিচিত কণ্ঠে তাকে ডাকছিল যেন এই লাশটিকে নিয়ে যাওয়া না হয়। কিন্তু তিনি জোরে জোরে দোয়া পড়ছিলেন এবং ঘোড়ার গাড়িটি চালিয়ে থানায় নিয়ে যান। এত রাত্রে থানায় তিনি গাড়ি নিয়ে এসেছেন। থানার পুলিশরা দেখে তাকে কারণ জিজ্ঞেস করে যে এই লাশটি না সন্ধ্যার সময় তুমি নিয়ে গেলা, কেন নিয়ে আসলা? তো থানার যিনি দায়িত্বে ছিলেন তাকে তিনি সব ঘটনা খুলে বললেন। যদিও বা থানা পুলিশের কাছে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা নেই, তারপরও থানার যিনি ওসি সাহেব ছিলেন তিনি খুব ভালোভাবে তার কথাগুলো শুনলেন। তিনি কোনো উত্তর দেননি যেটা বিশ্বাসযোগ্য নয় বা বিশ্বাসযোগ্য। তিনি বললেন যে ঠিক আছে, যেহেতু ভয় পেয়েছো লাশটি এখানেই থাক, সকালবেলা তুমি ধীরে সুস্থে লাশটি নিয়ে গ্রামে চলে যেও। তো ওনাকে থানার একটি পাশে বিশ্রামের জায়গা দেয়া হয় এবং ওই লাশটি সুন্দর করে একটি জায়গায় রেখে দেওয়া হয়। সকালবেলা আবার পুলিশদের সহযোগিতায় ঘোড়ার গাড়িতে লাশ তুলে দেওয়া হয় এবং উনি খুব সুন্দরভাবেই বাড়িতে চলে আসেন। তো চলে আসার পর উনি খুব যেহেতু সারা রাত উনি খাননি, দিনের বেলাতেও খাওয়া দাওয়া হয়নি, আগের দিন আর কি। তো বাড়িতে এসে উনি আর এই ধরনের ভয়ঙ্কর ঘটনা খুলে বলেন না। উনি প্রথমেই ওই আত্মীয় স্বজন ওই লাশের যারা ছিলেন তাদের কাছে লাশটি বুঝিয়ে দেন এবং বাড়িতে এসে বলেন যে কি খাবার আছে তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে। ওই সময় আবার মাছ রান্না করা হয়েছিল।
তিনি মাছ খান এবং মাছ খাবার কিছুক্ষণ পরে উনি অসুস্থ হয়ে যান। তখন তার এই অসুস্থতার কারণ উনি প্রথমত ধরতে পারেননি, কিন্তু বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি ব্যাপার, মাছ খাওয়ার পরেই কোনো সমস্যা তো অন্য কারো হয়নি, তোমার হলো? তখন উনি বলেন যে রাত্রেবেলা ভয় পেয়েছেন। এই কথা শোনার সাথে সাথে ওনার বাড়ির সকলে বলেন যে তুমি রাত্রে ভয় পেয়েছিলে, তাহলে কেন আগে বলনি? ভয় পাওয়ার পর এরকম মাছ খেতে হয় না যদি ঝাড়ফুঁক না করা হয়। এটা গ্রামের একটা বিশ্বাস আর কি। তো ওই যে উনি অসুস্থ হতে থাকলেন, ওনার শরীরে আগের মতো আর শক্তি ছিল না। ক্রমাগত উনি অসুস্থ হতেই থাকেন, শরীর দুর্বল হয়ে যেতে থাকে। ওনাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো কবিরাজ বলেন যে একটি ভয়ানক পিশাচ তার পিছনে লেগেছিল আর তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল যাতে করে ওই লাশটি ফেলে সে চলে যায়, কিন্তু সে তো সেটা করেনি। এজন্য পিশাচটি তার উপর খুব ক্ষিপ্ত হয়েছে। তো যাই হোক, যেটি ঘটে সেটা হলো উনি ভয় পাওয়ার সাথে সাথে যেহেতু মাছ খেয়েছিলেন, এই কারণে তার শারীরিক যে সমস্যা দেখা দেয়, এরপরে ওই পিশাচের কোনো প্রভাব তার উপর ছিল না। কিন্তু উনি ওই যে ভয় পেয়েছিলেন এবং প্রথম অবস্থায় যে অসুস্থ হয়েছিলেন, এরপরে উনি আর কখনোই সুস্থ হননি। উনি এরপরেও অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু সুস্থ অবস্থায় একদিনও ছিলেন না, সবসময় অসুস্থ অবস্থায় ছিলেন। এভাবেই তিনি মারা যান। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখান থেকে একটি বিষয় জানতে পারলাম, গ্রামের মানুষরা কিন্তু অনেক কিছুই কুসংস্কার হিসাবে গণ্য করে, যেটা আমরা সেটাকে কুসংস্কার বলি, কিন্তু তারা সেটাকে খুব মান্য করে। আমাদের ভাষায় যেটা কুসংস্কার, এটা তাদের কাছে খুব মারাত্মক একটা বিশ্বাস যে সেটা করতেই হবে। এই যে ভয় পাওয়ার পর অনেক সময় আমরা দেখি গরম পানি দিয়ে গোসল করানো, তারপরে লোহা ধুয়ে পানি খাওয়ানো, এই ধরনের বিষয়গুলো যদিও বা বিজ্ঞানসম্মত নয়, আবার অনেক ক্ষেত্রে আমরা ধর্মীয় কোনো ভিত্তিও এই ঘটনাগুলোর বা এই ধরনের কার্যকলাপের পাই না। কিন্তু এই যে কিছু কিছু প্রথা চালু রয়েছে, আমি জানি না এটা আসলে কতটুকু সত্য, কিন্তু হতেও পারে যে দীর্ঘদিন ধরে চলে আসা এই জিনিসগুলো, এই টোটকা চিকিৎসাগুলো ভয়ের একটি খুব ভালো প্রতিষেধক হিসাবে কাজ করে। আর এই ধরনের ভয় পেলে সাহস ধরে রাখাটা এটা খুব কঠিন একটি ব্যাপার, যেটি সুমন ভাইয়ের দাদু করেছিলেন। সুমন ভাইয়ের দাদু এখন জীবিত নেই, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি শরীয়তপুর জেলার সখীপুর থানার চরভাগা ইউনিয়নের গাজীকান্দি গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন আমজাদ হোসেন, যার বর্তমান বয়স 26 বছর। আর তিনি আমাদেরকে প্রথম ঘটনা পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন। তো ঘটনাটি মূলত ঘটেছে ওনার দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে। আর ওনার চাচাতো ভাইয়ের নাম মেজবাউদ্দিন, বর্তমানে তার বয়স 37 বছর। তো বলে রাখা ভালো, ওনাদের গ্রামের পাশে একটি মাছের ঝিল রয়েছে। ঝিলকে কেন্দ্র করে যে আইল বা বাঁধ দেয়া হয়, ঠিক তার মাথায় 3 রাস্তার একটি মোড় রয়েছে। আর সেই মোড়ের কাছেই ছিল একটি বড় বিল। এই বিলকে কেন্দ্র করেই মূলত ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছে 2008 সালে, আর সময়টি ছিল বর্ষাকাল। বর্ষাকালে যখন এই বিলটি পানিতে তলিয়ে যেত, তখন প্রচুর মাছ পাওয়া যেত। আর এই মেজবাউদ্দিন ভাই মাছ ধরতে অনেক পছন্দ করতেন। তেমনি এক রাতে এই মেজবাউদ্দিন ভাই জাল, বড়শি, ট্যাটা এগুলো নিয়ে মাছ ধরতে যান এই বিলে। প্রতিদিনের মতো জাল ও বড়শি ফেলে ওই ঝিলের পাশে থাকা 3 রাস্তার মোড়ের পাশে বড় একটু শিমুল গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে, প্রথমে জালটা এক মাথা থেকে আরেক মাথা বিছিয়ে নিতেন পানির মধ্যে। এরপর বেশ কিছু বড়শি উনি পেতে রাখতেন। রাতের বেলা তো আর বড়শি মাছ খাচ্ছে কিনা সেটা তো বোঝা যায় না, এই জন্য ওই মাছ যেগুলো
মানে খেয়ে ফেলতো, যেটাকে আমরা মাছের খাবার বা আধার বলি, এগুলো স্থায়ীভাবে ওই বড়শিটা গিলে ফেলতো, যার ফলে মাছ আর ছুটে যেতে পারতো না। এই জন্য 20-25টা বড়শি ফেলে উনি চলে আসতেন ওই শিমুল গাছের নিচে, খানিকক্ষণ পর পর গিয়ে চেক করতেন যে মাছ পড়েছে কিনা। এটা ওনার রেগুলার অ্যাক্টিভিটি ছিল আর কি। আর ওই রাত্রে বিশ্রাম নিতে গিয়ে তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন। কয়েক ঘন্টা ঘুমিয়েছেন ঠিক তার মনে নেই, তবে আনুমানিক তিনি বলেন যে ঘন্টা 2-3 ঘুমিয়েছেন, আর রাত তখন হয়তো 1টা কি 1:30 বাজে। একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পান যেখানে তিনি জাল ফেলেছেন সেখানে অনেক শব্দ হচ্ছে। তিনি হাতে টর্চ লাইট নিয়ে জালের কাছে যান, কিন্তু জালের কাছে গিয়ে তিনি কোনো শব্দ শুনতে পান না, কিন্তু তিনি দেখতে পান যে জালে প্রচুর মাছ ধরা পড়েছে। মাছ দেখে তিনি অবাকও হন এবং খুবই খুশি হন, এবং তিনি ভাবলেন যে মাছগুলো যেহেতু ধরা পড়েছে এবং মাছের সাইজও মোটামুটি ভালো বড় আর অনেক মাছ, তাহলে মাছগুলি এখনই সংগ্রহ করি। এখন যদি মাছগুলো সংগ্রহ করি, পরবর্তীতে আরো মাছ ধরা পড়বে, সেগুলো আবার তিনি পরে তুলবেন। এই চিন্তা করে তিনি একটি পাতিল নিয়ে নেমে যান। ওনার একটি স্টিলের পাতিল ছিল। পাতিল তো আর পানিতে ওই সময় ডুববে না, যেহেতু পাতিলের মধ্যে পানি ছিল না। উনি জালের কাছে নেমে যান পানির ভিতরে, এবং পাতিলটি কাছে রেখে ওই জাল থেকে মাছ খুলছেন আর ওই পাতিলের মধ্যে রাখছেন। একটু আগান, আবার পাতিলটা হাত ধরে টেনে ওনার সাথে নিয়ে যান। এভাবে তিনি মাছ খুলছিলেন। এদিকে কি হয় যে মাছ এত বেশি ধরা পড়েছে যে ওনার পাতিল ভরে গিয়েছিল। তো উনি চিন্তা করলেন যে পাতিল যেহেতু ভরে গিয়েছে এবং জালে আরো মাছ আছে, আর ওনার কাছে এক্সট্রা এমন কোনো জিনিস নেই যেখানে তিনি মাছ রাখবেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে এই পাতিলগুলো নিয়ে উনি দ্রুত বাড়িতে চলে যাবেন। বাড়িতে গিয়ে মাছগুলো রেখে আবার উনি এখানে আসবেন, আবার এসে বাকি মাছগুলো উনি পাতিলে নিয়ে আবার বাড়িতে চলে যাবেন। তাহলে জালে আর কোনো মাছ থাকে না, এটাই ওনার পরিকল্পনা ছিল। তো উনি পাতিল ভর্তি প্রথম পর্যায়ে মাছ নিয়ে উনি বাড়ির দিকে যাচ্ছেন। তো যখন ওই শিমুল গাছটি আবার পার হয়ে গিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার যে পাতিলটা যেটা উনি মাথায় নিয়েছেন, পাতিলটি অনেক ভারী এবং ভেতরে মাছগুলো খুব জোরে নড়াচড়া করছে, এবং পাতিলটি ভারী থেকে আরো ভারী হচ্ছে। উনি যে কাজটি করেন সেটি হলো যে পাতিলের ভার সইতে না পেরে অনেক কষ্টে মাথার উপর থেকে পাতিলটি নামান নিচে। নিচে নামানোর পর উনি খুবই অবাক হন এবং ভয়ও পান। উনি দেখেন যে পাতিলের মধ্যে একটি মাছও নেই। তাহলে এই পাতিলটি যে এত ভারী হয়ে গেল এবং নড়াচড়া করলো কি কারণে? মাছই যদি না থাকে তাহলে এমনটা কেন ঘটলো? ওনার মনের মধ্যে ভয় ঢুকে যায়। তখন তিনি চিন্তা করলেন যে এক মুহূর্ত আর এখানে নয়, এখনই বাড়ির দিকে চলে যাব। উনি যখন বাড়ির দিকে হাঁটা শুরু করেন, কিছুটা পথ যাওয়ার পর পেছন থেকে কে যেন ডেকে ওঠে, কিরে মাছ নিবি না? এই ডাকটি শুনে উনি খুব অবাক হন এবং পেছন দিকে তাকান। পেছনে তাকিয়ে তিনি যা দেখতে পান তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি চাঁদের আলোতে দেখতে পান যে সাদা কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখটা অস্বাভাবিক রকমের লম্বা, চারদিকে মাছ পচার তীব্র বিশ্রী গন্ধ। মাছ বাজারে যদি আমরা কখনো যাই, যদি পচা মাছের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে কেমন গন্ধ লাগে, ঠিক তেমন গন্ধ। মনে হচ্ছে শত শত মাছ পচে গিয়েছে এবং সেই মাছ পচার বিশ্রী গন্ধ তার নাকে এসে লাগছে এবং দুর্গন্ধে চারদিকে টেকা দেয়। তিনি বুঝতে পারেন যে তিনি কোনো মাছ খেয়ে খুব পিশাচের পাল্লায় পড়েছেন। তিনি আল্লাহর নাম করে জোরে বাড়ির দিকে দেন দৌড়। কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পান ওই অবয়বটি তার সামনে এসে দাঁড়িয়েছে এবং আবারও বলছে, কিরে মাছ না নিয়ে চলে যাচ্ছিস? বাকি মাছগুলো নিয়ে আয়, আমি খাই। তখন এই মেজবাউদ্দিন ভাই বুঝতে পারেন আজকে আর রক্ষা নেই। তিনি বিভিন্ন দোয়া দরুদ পড়তে থাকেন। একটি পর্যায়ে ওই অবয়বটি তার উপর আক্রমণ করে বসে।
আক্রমণ করার অল্প সময় পরেই তিনি জ্ঞান হারান, তারপর আর কিছু মনে নেই। তিনি সেখানেই পড়েছিলেন। সকালে যখন অন্য যারা জাল ফেলেছিলেন, অন্য মানুষরা গ্রামের, তারা যখন জাল তোলার জন্য বিলের দিকে আসে, তখন তারা এই মেজবাউদ্দিন ভাইকে অচেতন অবস্থায় পায়। সারা শরীরে কাদা মাখা ছিল। সবাই তো তাকে চিনত, তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরেও আসে, কিন্তু জ্ঞান ফেরার পর তার আচরণ খুবই অস্বাভাবিক হয়ে যায়। প্রচন্ড রকমের গালিগালাজ করতে থাকেন এবং সে মাছ খেতে চাচ্ছে। তখন তাকে পাশের গ্রামের কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজ তাকে দেখেই বলে যে ওর ভাগ্যটা ভালো, যে ও বেঁচে গেছে। বড় ধরনের এক পিশাচের খপ্পরে পড়েছিল সে। মূলত ওই পিশাচ, সে যখন দেখেছে যে সে ওই মাছ আর না নিয়েই মাছ শেষ হয়ে গেছে, সে যদি আবার মাছ আনতে যেত ওই জালে, সেগুলো সে খেয়ে ফেলতো। সে যখন দেখলো যে মাছ না নিয়েই সে চলে যাচ্ছে, তখন সে পিশাচটি ক্ষিপ্ত হয়। আর পিশাচ তো নিজেও মাছ তুলে খেতে পারে, কিন্তু এদের যতই ক্ষমতা থাক না কেন, তাদের অনেকগুলো সীমাবদ্ধতাও রয়েছে। যে মানুষ যদি মাছ না ধরে তাদেরকে দেয়, বা মানুষ যদি মাছ ওই জাল থেকে না ছাড়িয়ে তাদেরকে দেয়, দুর্বল পর্যায়ের পিশাচরা এগুলো নিজেরা সংগ্রহ করে খেতে পারে না, শক্তিশালী গুলো খেতে পারে। ওটি আসলে অতটা শক্তিশালী পিশাচ ছিল না। যাই হোক, ওই কবিরাজ তাকে রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক দিয়ে দেন এবং বলে দেন যে ওই শিমুল গাছের কাছে সে যেন আর কখনোই না যায়, কারণ ওই পিশাচটি শিমুল গাছেই থাকে আর কি। আবার যদি তাকে দেখে, আবারও তার উপর আক্রমণ করতে পারে। তো মেজবাউদ্দিন ভাই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যান। এরপরে তিনি আর ওই সাইডে মাছ ধরতে যেতেন না। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর মাছ ধরা কেন্দ্রিক ঘটনাগুলো আমাদের সবার কাছেই ভালো লাগে। আর দেখা যাচ্ছে যে মাছ ধরা কেন্দ্রিক ঘটনাগুলো অনেকটা একই রকমই হয়ে থাকে। এগুলোর ভিতরে ডিফারেন্সিয়েট করাটা একটু কঠিন। তবে এই ধরনের ঘটনা যেহেতু সারা বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে আছে, আর এই ঘটনাগুলোর সাথেও আমরা পরিচিত, আর এই ঘটনাগুলো যদি আমরা বারবারও শুনি, কেন জানি ভালোই লাগে, কখনো খারাপ লাগে না। মনে হয় যে আরো শুনি এই ঘটনাগুলো, আরো কিছু ঘটনা আমরা এরকম পাই। তো আমার কাছেও ভালো লাগে যে ঘটনা ছোট হোক বড় হোক, সত্য ভয়ের ঘটনাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি, এবং আপনাদেরকেও অনুরোধ করব আপনারা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে অব্যাহতভাবে পাঠাতে থাকুন। তাহলে আমরা এই ঘটনাগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত ইনশাল্লাহ উপহার দিতে পারবো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে দুবাই থেকে পাঠিয়েছেন শাকিল ভাই। তিনি গত 3 বছর ধরে দুবাইতে রয়েছেন। তার বাড়ি ফেনী জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে। আর ঘটনাটি মূলত তারই যমজ ভাই শরীফুল ইসলাম নিকেলের সাথে ঘটেছে। তার নাম শাকিল এবং তার যমজ ভাইয়ের নাম হচ্ছে নিকেল। তো ওনারা 2 ভাই 1 বোন। ঘটনাটির সময়কাল 2005 কি 6 সালের দিকে। ওনার ভাই এবং উনি শাকিল এবং নিকেল, এই দুজন খুব ডানপিটে ছিলেন। বেশিক্ষণ ঘরে থাকতেন না। সকাল বিকাল দুপুর সন্ধ্যা যেটাই হোক না কেন, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। যখন ভালো লাগতো ঘরের বাইরে চলে যেতেন। আর ওনার যে ভাই নিকেল, তার একটি শখ ছিল, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পাখি পালন করা। সে কি করত, বিভিন্ন গাছে উঠে যেত, উঠে গিয়ে বিভিন্ন পাখির বাসা থেকে পাখির ছানাগুলো নিয়ে আসতো। আর ওই ছানাগুলো পালা তার একটি শখ ছিল। একটি সময় সে আবার এগুলো ছেড়েও দিত। তো এভাবেই সে তার শখ পূরণ করত। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়টা ছিল শীতকাল। ঘটনাটি সূত্রপাত হয় একদিন দুপুর বেলায়। আর
ওনাদের এলাকাতে পরিত্যক্ত ভুতুরে বাড়ি যেগুলো রয়েছে, মানে অনেকদিন পড়ে আছে, কেউ থাকে না, পুরাতন জমিদার বাড়ি গোছের এমন যে বাড়িগুলো, স্থানীয়ভাবে সেই বাড়িগুলোকে ছা বাড়ি বলা হয়। তো ওনাদের গ্রামে এমন একটি পরিত্যক্ত বাড়ি ছিল, আর ওই বাড়ির পেছনে অনেক বড় একটি চর ছিল। অনেকেই ওখানে চাষাবাদ করত। তো ঘটনাটি যেদিন সূত্রপাত হয় সেদিন দুপুরবেলা উনি বাড়িতেই ছিলেন, মানে শাকিল ভাই বাড়িতেই ছিলেন, আর ওনার ভাই নিকেল সে ওই দিন দুপুর বেলায় ওই দিকটাতে গিয়েছিল। ওই পরিত্যক্ত বাড়ির বেশ খানিকটা এগিয়ে গেলে, মানে ওই বাড়ি থেকে বেশ খানিকটা এগিয়ে গেলে ওই দুই ভাইয়েরই এক বন্ধুর বাসা ছিল। তো ওকে ডাকার জন্য গিয়েছিল। আর ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু দুই ভাইয়ের বয়সই 12-13 বছর এরকম। তো সেদিন কোনো কারণে ওই বন্ধুটি, যেই বন্ধুর বাড়িতে ওই নিকেল গিয়েছিল, সে বাড়িতে ছিল না। আর ওই বন্ধুর কাছে মোবাইল ফোনও ছিল না, যার কারণে যোগাযোগ করে যেতে পারেনি। তো আত্মীয় বাড়িতে গিয়েছিল মূলত তার ওই বন্ধু। আর যেহেতু তার সাথে দেখা হয়নি, সে তখন কি করে, যে সে যে রাস্তা দিয়ে গিয়েছিল তখন কিন্তু ওই রাস্তাতে যাওয়ার সময় ওই পরিত্যক্ত বাড়ির কাছ দিয়ে যায়নি, কিন্তু ফেরত আসার সময় ওই পরিত্যক্ত বাড়ির ওইখান দিয়ে সে ফিরছিল। তো ওই পরিত্যক্ত বাড়ির পেছন দিকে একটি ছোটখাটো বাগান ছিল। যখন ওই বাগানের পাশ দিয়ে নিকেল আসছিল তখন সে দেখতে পায় যে স্বাভাবিক সাইজ থেকেও কিছুটা বড়, খুব বেশি বড় না, কিছুটা বড়, একদম ধবধবে সাদা দুটো বিড়াল ঝগড়া করছে। মারামারি করছে না, ওই যে আমরা অনেক সময় দেখি দুটো বিড়াল মুখোমুখি আক্রমণাত্মক ভাব থাকে, এমন একটা আর কি। তখন এই নিকেল সে চিন্তা করে যে এই দুটো বিড়ালের ঝগড়া থামিয়ে দেই, একটাকে আর একটা থেকে দূরে পাঠিয়ে দেই। এই চিন্তা করে কি করে দুটো ইট নিয়ে, ছোট ছোট দুটো ইট নিয়ে সে ওই বিড়ালের দিকে ছুঁড়ে মারে। তো এর মধ্যে একটা ইট একটি বিড়ালের গায়ে লেগে যায় এবং ইটের আঘাত খাওয়ার পর দুটো বিড়ালই ওখান থেকে দুই দিকে চলে যায়। এরপর স্বাভাবিকভাবেই নিকেল ওখান থেকে চলে আসে, কোনো সমস্যা হয়নি। কিন্তু বাড়িতে যখন ফেরত আসার পরপরই তখন নিকেল বাড়ির সবাইকে বলতে থাকে যে তার শরীর খুব খারাপ লাগছে এবং হাত পা কাঁপাকাঁপি করছে, এবং বাড়ির লোকজন দেখে আসলেই তাই। সাধারণত জ্বর আসার আগে এইরকম মনে হয় যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একসময় বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে, এরপর সত্যি সত্যি এই নিকেলের গায়ে প্রচন্ড রকমের জ্বর আসে। শুরুতে এটাকে স্বাভাবিক জ্বর মনে করা হয়, যার কারণে এই শাকিল ভাই কি করেন, তার নিজের ভাইয়ের জন্য স্বাভাবিক জ্বরের যে ওষুধগুলো রয়েছে দোকানে গিয়ে সেই ওষুধ নিয়ে আসেন এবং তাকে খাইয়েও দেন। এদিকে তার বাড়ির সদস্যরা এই নিকেলকে গায়ে জলপট্টি দিয়ে দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই জ্বর কমছিল না। রাত যখন 9টা পার হয়ে গিয়েছে তখন শুরু হয় এই নিকেলের অস্বাভাবিক আচরণ। শুরুতে তার অসংলগ্ন কথাবার্তাকে জ্বরের ঘোরে যে ভুল বকছে এটা সবাই চিন্তা করেছিল আর কি, কিন্তু একটা সময় মনে হয় না, সে ভুল বকছে না। সে অদৃশ্য কিছু দেখে চিৎকার করে কান্নাকাটি করছে এবং বলতে থাকে, আম্মু আমাকে ওরা মেরে ফেলবে, ওরা আমার কাছে আসছে, আমাকে ধরে রাখো, আমাকে আমাকে যেন নিতে না পারে, আমাকে ধরে রাখো, এরকম বলতে থাকে। এই বলা বলিগুলো যখন তীব্র হয়ে যায় তখন সবাই বুঝতে পারে যে আসলে না, এটা তো শুধু ভুল বকাবকির মধ্যে সীমাবদ্ধ নয়। এভাবে যেহেতু কন্টিনিউ বলে যাচ্ছিল, তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজনও চলে আসে যে কি হয়েছে। নিখিলের এই ধরনের আচার আচরণ দেখে প্রতিবেশী কয়েকজন বলে যে বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই ওর উপর খারাপ কিছু আসর করেছে। রাত তখন 10টা পার হয়ে গিয়েছে, আর গ্রামের বাড়িতে 10টা মানে কিন্তু অনেক রাত। এর মধ্যে কি হয় যে এই শাকিল ভাইয়ের খালা এবং খালাতো ভাইকে মোবাইল ফোনে খবর দেওয়া হয়, ওরাও তাড়াতাড়ি চলে আসে, ওদের বাড়ি বেশি দূরে ছিল না। তো ওনার খালাতো ভাই ওনাদের থেকে বয়সে বড়, বেশ বড় এবং খুব উঁচা লম্বা শক্ত সামর্থ্য মানুষ, তার নাম হলো রনি। তো রনিকে
বলা হয় যে একে এখন কি করা যায়। তখন রনি বলে যে আমাদের পাশের গ্রামে একজন হাফেজ সাহেব আছেন, উনি একটা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন, ওনাকে যদি এখানে নিয়ে আসা যায় তাহলে এই বিষয়টার একটা সুরাহা হতে পারে যদি আল্লাহ চান। কারণ উনি এই জিন রিলেটেড অনেক চিকিৎসা করে থাকেন এবং অনেকেই তার কাছে গিয়ে আল্লাহর রহমতে উপকার পেয়েছে। সঙ্গত কারণে সেই হুজুর, উনি একজন কোরআন হাফেজ ছিলেন, হাফেজ সাহেবের নামটা বলা যাচ্ছে না, তো ওনাকে ফোন করা হয়। ফোন করার পর উনি আসতে অপারগতা প্রকাশ করেন। কারণ হিসাবে তিনি জানান, যেহেতু তিনি এই জিন রিলেটেড ট্রিটমেন্ট গুলো করে থাকেন, রাতের বেলা উনি একা বের হলে অনেক দুষ্টু জিনেরা ওনার ক্ষতি করে এবং ক্ষতি করার চেষ্টা করে। এই কারণে ওনার রাতের বেলা বের হওয়া নিষেধ। উনি বলেন যে যদি কোনোভাবে নিকেলকে তার কাছে নিয়ে আসা হয় তাহলে উনি চেষ্টা করবেন। যেহেতু আর কোনো উপায় ছিল না, তখন এই শাকিল ভাই, তার যে খালাতো ভাই রনি এবং শাকিল ভাইয়ের আম্মা, এই তিনজন মিলে নিকেলকে নিয়ে যেতে থাকেন। নিকেলকে এই শাকিল ভাইয়ের যিনি চাচাতো ভাই রনি, তিনি কোলে করে রাখেন, কারণ সে হাঁটার মতো অবস্থায় ছিল না। আর ওই রনি ভাই বেশ শক্ত সামর্থ্য মানুষ, সুতরাং নিকেলকে আসলে কোলে করে রাখা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। আর খুব বেশি দূরে ছিল না সেই হুজুরের যেখানে উনি থাকতেন, একটি মাদ্রাসায় তো যাচ্ছিলেন। পথ ছিল কিন্তু একদম শুকনো। ওই রনি ভাই বলে ওঠেন যে কেন জানি এই নিকেলের শরীরটা অনেক ভারী হয়ে যাচ্ছে, উনি আর ধরে রাখতে পারছেন না। শুরুতে তিনি মনে করেছিলেন যে অনেকক্ষণ ধরে রেখেছেন, এই জন্য হয়তোবা সে ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আসলেই তা নয়। মনে হচ্ছে তার ওজন 5-6 মণ হয়ে যাচ্ছে, এমনটা। আর ওই সময় প্রচন্ড কুয়াশা ছিল, এমনিতে ওই সময় শীতকাল ছিল, মানে এত কুয়াশা, মানে হঠাৎ করে নেমে আসে, মনে হচ্ছে 2 হাত দূরের কোনো কিছু তখন দেখা যাচ্ছে না, এমন কুয়াশা। নর্মালি এত কুয়াশা কিন্তু পড়ে না, হ্যাঁ কুয়াশা পড়তে পারে, কিছুটা দূরে পর্যন্ত তো দেখা যাবে, কিন্তু এত কুয়াশা ওনারা কখনোই দেখেননি। তো ওনারা যখন তারপরও চেষ্টা করে এগিয়ে যাচ্ছিলেন, একটি কবরস্থানের পাশে চলে আসেন, ওই কবরস্থানটা পার হয়েই যেতে হবে। তখন ওই নিকেলের শরীরে নাকি প্রায় 3-4 জন মানুষের শক্তি চলে আসে। এমনিতে তো তার বডি ভারী হয়ে গিয়েছিল, তখন 3-4 জন মানুষের শক্তি চলে আসে। সে এমন ভাবে ওই রনি ভাইয়ের হাত চেপে ধরেছিল, তো রনি ভাইয়ের নাকি মনে হচ্ছিল যে তার হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যখন হাত চেপে ধরেছে, উনি আর ওই নিকেলকে মানে ধরে রাখতে পারেননি। উনি তাকে ওই কোলে নেওয়া অবস্থাতে উনি ঠাস করে পড়ে যান। উনি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিকেলকে নিয়ে, কিন্তু নিকেল কিন্তু তার হাত ছাড়ছিল না এবং প্রচন্ড জোরে চেপে ধরেছে এবং প্রচন্ড ব্যথা লাগছিল তার। এত কিছু করার মধ্য দিয়েও অনেক কষ্টে তাকে সেই হুজুরের কাছে নিয়ে যেতে সক্ষম হন। তো হুজুর উনি নিকেলকে খুব ভালো করে দেখেন। দেখার পর তিনি বুঝতে পারেন যে তার উপর সত্যি সত্যি খুব শক্তিশালী কোনো জিন আসর করেছে। তো উনি নিকেলকে সামনে বসিয়ে নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে সেই জিনদেরকে হাজির করেন। মূলত 2টি জিন ছিল সেখানে। ওই জিনগুলো বলে যে এরা নিজেরা নিজেদের মতো করে খেলা করছিল। এরা তো ওই নিকেলের সামনে আসেনি, তাকে তো ভয়ও দেখায়নি, কিন্তু কেন অযথা ইট ছুঁড়ে মারলো এবং ওদের একজনকে যখন ইট ছুঁড়ে মারে, 2 জনকে মেরেছিল, একজনের গায়ে লেগেছিল একটা ইট, সে আহত হয়েছে। সুতরাং এর প্রতিশোধ না নিয়ে তারা যাবে না। যদি এমন হতো যে ওরা তাকে বিরক্ত করতে এসেছে, এই কারণে সে বাঁচার জন্য তাকে আঘাত করছে, সেই বিষয়টা ভিন্ন হতো, কিন্তু ওরা তো তার কাছে যায়নি, তারা তো ছিল জঙ্গলের মধ্যে। কেন অযাচিত ভাবে তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হলো, এটা ছিল তাদের ক্ষোভ। যাই হোক, হুজুর তাদেরকে অনেক রিকোয়েস্ট করেন। রিকোয়েস্ট করার পর এই নিকেলের পক্ষ থেকে বারবার তাদের কাছে ক্ষমা চান। মূলত এই 2টো জিন শক্তিশালী হলেও তারা খারাপ জিন ছিল না, তারা যেতে রাজি হয়। কিন্তু বলা হয় যে যেহেতু তাদের শরীরে আঘাত করা হয়েছে, একটা কাফফারা দিতে হবে। সেটা হলো তাদের শরীরের, যেহেতু তারা একদম সাদা ধবধবে বিড়ালের বেশে ছিল, এই জন্য 2টো সাদা মোরগ
কিনতে হবে। কেনার পরে এ দুটো মোরগ কোনো এতিমখানায় এতিম বাচ্চাদের দান করে দিতে হবে, তারা সেটা খাবে। যদি এই কাজটি করতে পারে তাহলে তারা ওকে ছেড়ে চলে যাবে আর ওকে ডিস্টার্ব করবে না। তো রাজি হয় তারা, এবং পরের দিনই গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজ লাগিয়ে দুটো সাদা মোরগ তারা পায়। এই সাদা মোরগ দুটি স্থানীয় একটি এতিমখানায় তারা দিয়ে আসে, এবং ওই দিনই তারা এই মোরগ দুটি জবেহ করে এবং বাচ্চাদেরকে খাইয়ে দেয়। এরপরেই নিকেল আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, এবং এরপরে ওর সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, আমরা এই টাইপের ঘটনা কিন্তু মাঝে মাঝেই পাই, যে কোনো কারণে জিনের গায়ে আঘাত করা হয়েছে, তারপর জিনটি পিছনে লেগেছে এবং অনেক ক্ষতি করে, সহজে ছাড়ানোই যায় না। এমনও হয় জিনকে হত্যা করার মাধ্যম দিয়ে মুক্তি পেতে হয়। তো আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আসলে জিন খারাপ হোক ভালো হোক, তাদের শরীরে যদি অযাচিতভাবে আঘাত করা হয় তাহলে তারা কিন্তু প্রতিশোধ নিয়েই ছাড়বে। এই দুটো জিন ভালো ছিল বিধায় খুব অল্পর উপর দিয়ে নিকেল সুস্থ হয়ে গেছে, এবং দুটো মোরগ চেয়েছিল যেগুলো এতিমখানার বাচ্চাদেরকে খাইয়ে দিতে বলা হয়েছিল। এমনটা বলেনি যে একটা খাসি লাগবে অমুক জায়গায় দিয়ে আসো আমরা খাবো, এমনটা বলেনি। কিন্তু দেখুন যে ভালো জিন হলেও তারা কিন্তু মানুষের উপর প্রতিশোধ নিতে ছাড়ে না। এই জন্য আমাদের কিন্তু সবসময় সচেষ্ট থাকতে হবে, অকারণে অযাচিতভাবে কোনো কারণ ছাড়াই আমরা যেন কোনো প্রাণীকে আঘাত না করি, হোক সেটা দিনের বেলা। আমরা তো আগে জানতাম যে রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করতে হয় না, তার মানে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম দিনের বেলায়ও অকারণে আমরা কাউকে আঘাত না করি, স্পেশালি কোনো বোবা প্রাণীকে। হতে পারে ওই বোবা প্রাণী জিনের বেশে রয়েছে, আমরা তো বুঝতে পারবো না স্বাভাবিকভাবেই। আর এটাও তো বলা আছে অকারণে কোনো প্রাণীকেই যেন আমরা কষ্ট না দিই, সেটা যদি জিনও না হয় তাহলেও যেন আমরা কষ্ট না দিই। কারণ ওরা কিন্তু নালিশ তো আমাদের কাছে করতে পারে না, মানুষের কাছে করতে পারে না, কিন্তু ঠিকই যার কাছে নালিশ করলে কাজ হবে সেই সৃষ্টিকর্তার দরবারে কিন্তু সাথে সাথে নালিশ করে দিতে পারে। আর মজলুম হিসাবে যখন তারা নালিশ করে তখন কিন্তু ওদের অভিশাপও আমাদের গায়ে লেগে যাবে। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং এই ঘটনাটি থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় পেয়েছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, এই ঘটনাটি আমাদেরকে লালমনিরহাট জেলার ফুলগ্রাম থেকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। আর এই ঘটনাটি মূলত তার মামার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটির সময়কাল 2010 সালের দিকে। ঘটনাটি যেই রাত্রে সূত্রপাত হয়েছিল, ওই রাত্রে ওনাদের পাশের এলাকায় একটি গানের অনুষ্ঠান ছিল। তো ওনার মামার নাম ছিল আলম। ওই আলম মামা ভাবলেন যে তিনি অনুষ্ঠান দেখতে যাবেন, এই কারণে তিনি তার 3 বন্ধুকে বলেন যে তার সাথে যেতে। মোট 4 জন। তো তারা সেখানে যান এবং স্বাভাবিকভাবেই রাতের বেলা এই ধরনের অনুষ্ঠান শেষ হতে বেশ দেরি হয়ে যায়, রাত 12টার পরে গিয়ে শেষ হয়। আর রাত প্রায় 1টার দিকে ওই প্রোগ্রামটি শেষ হয়। গ্রামে রাত 1টা মানে তো নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক রাত, আর তারা আবার 4 জন ছিল। যেহেতু ইয়াং, একদম টকবগে যুবক, তাদের মনে কিন্তু বিন্দুমাত্র কোনো ভয় ডর ছিল না, স্পেশালি জিন ভূতের ভয় আর কি। আর এমনিতেই তারা অনেক সাহসী মানুষ ছিলেন। আর অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু মূল রাস্তা দিয়ে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই কারণে তারা 4 জনই ভাবলেন যে মেইন রোড দিয়ে না গিয়ে শর্টকাটে মাঠের ভেতর দিয়ে চলে যাই। ধানের ক্ষেতের যে আইল রয়েছে, যে চিকন আইল, সেদিক দিয়ে হেঁটে গেলে অনেক আগেই বাড়িতে পৌঁছানো যাবে। তাদের বাড়ি তো একই গ্রামে ছিল, পাশাপাশি বাড়ি, সুতরাং কোনো সমস্যাই হবে না, একসাথে আমরা 4 জনই যাব, কাউকে আর এগিয়ে দিয়ে আসতে হবে না। তো যা ভাবা সেই কাজ। ভাবনা অনুযায়ী 4 জন মিলে যখন ফাঁকা মাঠে চলে আসলো, বেশ খানিকক্ষণ তারা হাঁটছেন, গল্প করছেন, চাঁদের আলো রয়েছে, তাদের হাতে টর্চ লাইটও রয়েছে যদিও। হঠাৎ
করে তারা কিছুটা দূরে একটি ক্ষেতের মধ্যে একটি গরু দেখতে পান। ওই গরুটি স্বাভাবিক আকৃতির থেকেও মোটামুটি বড়ই ছিল। গ্রামে সাধারণত এত বড় গরু দেখতে পাওয়া যায় না। অনেক সময় কুরবানি, ঈদ উপলক্ষে হাটে বড় আকৃতির বিশেষ বিশেষ কিছু গরু ওঠে, ঠিক অমন আকৃতিরই একটি গরু ছিল। তো আলম মামা বলে, এই দেখ, এত রাত্রে কার গরু এখানে ঘাস খাচ্ছে, আর গ্রামের কারো তো এত বড় গরু আছে বলেও আমরা জানি না। তো সবাই ভাবলো হয়তো কারো গরু হারিয়ে গেছে, এখানে চলে এসেছে, ও আর বাড়িতে ফেরত যেতে পারেনি। তখন আলম মামা বলে, চল গরুটা ধরি। গরুর গলায় তো দড়ি রয়েছেই, সুতরাং এটা নিশ্চিত যে এটা কোনো গেরস্থের গরু। তারা ওই দড়ি দেখে নিশ্চিত হয় যে ওটা কারো বাড়ি থেকে ছুটে এসেছে। হাতে তো টর্চ লাইটও ছিল, আর গরুটা দেখে কিন্তু স্বাভাবিক গরুই মনে হচ্ছিল, শুধু আকৃতিতে একটু বড় ছিল। তো তারা কি করেন, তারা ওই গরুটি ধরার চেষ্টা করেন, এবং ধরতে যাওয়ার আগে তারা, বিশেষ করে আলম মামা বলেন যে গরুটি ধরে আমরা নিয়ে যাই, বাড়িতে রাখি, এবং চারদিকে কাউকে, মানে মানুষদেরকে বলে দিব যে এমন একটি গরু পাওয়া গেছে, তোমরা আসো, দেখে যাও, নিয়ে যাও। যদি প্রমাণ দিতে পারে তাহলে ফেরত দিব, আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে গরুটি আমরা বিক্রি করে দিব, তাহলে বেশ টাকা পয়সা ইনকাম হবে। মানে এরকম একটু লোভও কাজ করেছিল আর কি। কিন্তু আলম মামার এই কথায় তিনজন রাজি হচ্ছিল না। রাজি না হওয়ার পেছনে কারণ ছিল যে এত রাত্রে মাঠের মধ্যে এত বড় গরু কোথা থেকে এলো। আশেপাশের কয়েক গ্রামে কেউ এত বড় গরু পালে বলে জানি না, দেখে তো মনে হচ্ছে না এই গরু দিয়ে কেউ হাল চাষ করে। তো তাদের মাথার মধ্যে একটু ভয় কাজ করছিল, মানে গরুটাকে তাদের কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। কিন্তু তাদের হাতে তো টর্চ ছিল, টর্চ দিয়ে যখন বারবার দেখছে যে গরুর চোখ স্বাভাবিক, শিং স্বাভাবিক, বডি স্বাভাবিক, অনেক সময় ভুতুরে গরু হলে চোখ লাল হয়, অস্বাভাবিক রকমের আচরণ করে, কিন্তু টর্চের আলোতে তো তেমন কোনো অস্বাভাবিক রকমের আচরণ করছিল না। সে দিব্যি মানে ওই ক্ষেতের মধ্যে ক্ষেতের যে ফসল সেগুলো খাচ্ছিল। যাই হোক, আলম মামার পিড়াপিড়িতে পরবর্তীতে তারা সাহস করে, তারা তিনজন মিলে ওই গরুটি ধরতে চায়। যখন ওই গরুর কাছে গিয়েছে, ওই গরুটি করে কি, একটু দৌড় দিয়ে পাশের খেতে চলে যায়। এখন তারা ওই গরুটি ধরার জন্য পাশের খেতে যায়। গরুটি যে দৌড়ে অনেক দূর চলে যাচ্ছে বিষয়টা এরকম নয়, গরুটি একটু একটু করে এগিয়ে যায়, এবং তারাও ওই গরুটির দড়ি ধরার জন্য এগিয়ে যায়। আর গরুটি এত বড় ছিল যে আলম মামার একার পক্ষে কিন্তু সেটা কন্ট্রোল করা সম্ভব হতো না, চারজন মানুষই লাগতো, বা আরো বেশি মানুষ লাগতো। এই জন্য তারা চারজন মিলেই বিভিন্ন ভাবে ধরার চেষ্টা করছিলেন। একটি পর্যায়ে তারা চিন্তা করেন যে আমরা কাজ করি, আমরা চতুর্দিক থেকে গরুটিকে ঘিরে ফেলার চেষ্টা করি, তাহলে তো গরুটি যেতে পারবে না। কিন্তু তাদের সকল পরিকল্পনাই ব্যর্থ হয়। মনে হচ্ছে ওই গরুটি তাদের থেকেও আরো বেশি চালাক। তারা যখনই চারদিক থেকে আটকে ফেলার চেষ্টা করে, তার আগেই গরুটি বুঝতে পেরে সে অন্যদিকে চলে যায়। এভাবে গরুটির পিছু নিতে নিতে হঠাৎ করে তারা একটা সময় নিজেদেরকে আবিষ্কার করে তারা আর ওই ক্ষেতের মধ্যে নেই। তারা একটি কবরস্থানের পাশে বড় একটি বাঁশঝাড় রয়েছে, ওই গরুর পেছনে ছুটতে ছুটতে ওই জায়গা থেকে বের হয়ে ওই বাঁশঝাড়ের কাছে চলে এসেছে, এবং ওই গরুটি ওই বাঁশঝাড়ের মধ্যে ঢুকে যায়। এবং ঢুকে কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর গরুটি তার মাথাটি একবার ঘুরে পেছন দিকে তাকায়। তখন ওনাদের কাছে মনে হলো এই গরুটি আসলেই স্বাভাবিক কোনো গরু নয়। গরুটির চোখ তখন মনে হলো জল করছে। এরপরে ওই চারজনের সাহসী হয়নি বাঁশঝাড়ের মধ্যে ঢুকে ওই গরুটিকে তাড়া করার, এবং তাদের সকলের সামনেই গরুটি বেশ স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে ওই বাঁশঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা যে যার বাড়িতে চলে আসে। বিষয়টি নিয়ে তারা গ্রামে আর আলোচনা করে না, এবং নিজেদের মধ্যে আলোচনা করে না। সপ্তাহখানেক হয়ে যায়, তারা বিষয়টি একদম ভুলেই যায়। আর তারা যে খুব যে ভয়ঙ্কর গরু এটাকে মনে করেছে, কেউ বলেছে এটা ভুতুরে গরু, কেউ বলেছে এটা স্বাভাবিক গরু, এই জন্য তারা বিষয়টা নিয়ে আর আলোচনাও করেনি।
খানিক পর এই আলম মামা উনি বাজার থেকে ফিরছিলেন। ওই দিন উনি একাই ছিলেন, আর বাজার থেকে ফেরার পথে ওই যে কবরস্থান এবং কবরস্থানের পাশে যে বাঁশঝাড়, ওইটার পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, সেদিক দিয়ে আসতে হয়। তো ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল, খুব যে রাত হয়েছে তা না, 8টা সাড়ে 8টা এরকম রাত আর কি। তবে ওনার সাথে কেউ ছিল না, এবং রাস্তার এই মাথা থেকে ও মাথা সামনে পেছনে তাকালে ওই সময় কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি যখন হাঁটতে হাঁটতে ওই বাঁশঝাড়ের নিচে চলে আসেন, তখন তিনি ফিল করেন যে ওনার পেছনে কেউ হাঁটছে। তো উনি মনের ভুল মনে করেছেন, পেছন দিকে তাকানো, দেখেন কেউ নেই। আবার উনি হাঁটা শুরু করেন, আবারও মনে হলো যে পেছনে কেউ স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটছে। স্যান্ডেল মানে স্পঞ্জ যেগুলো, এগুলো পায়ে দিয়ে হাঁটলে এক ধরনের শব্দ হয়, উনি স্পষ্ট সেই শব্দ শুনতে পাচ্ছিলেন। কিন্তু উনি কিন্তু স্যান্ডেল পায়ে ছিলেন না, উনি এক ধরনের জুতা পরা ছিলেন, যেটাতে ওরকম শব্দ হয় না। শুরুর দিকে মনে করেছেন ওনার পায়ের জুতারই আওয়াজ কিনা, কিন্তু মনে হলো না, এটা স্যান্ডেলের আওয়াজ। কিন্তু উনি তো পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছেন না। তো উনি দ্রুত হাঁটতে থাকেন বাড়ির দিকে। হঠাৎ করে মনে হলো কেউ ওনার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, কিরে আলম, আমাকে ধরবি না? সেদিন তো ধরতে পারলি না, আয় আজকে আমাকে ধর, নিয়ে যা তোর সাথে আমাকে। এই কথা বলার সাথে সাথে আলম মামা ভয়ানক ভয় পায় এবং জোরে লাগায় এক দৌড়। দৌড় দিয়ে কিছুটা পথ আগানোর যখন এগিয়েছেন তিনি, হঠাৎ করে সামনে একটি লম্বা অবয়ব দেখতে পান। প্রায় 10 ফুট লম্বা হবে আনুমানিক, এবং মনে হচ্ছিল সমস্ত শরীর লোমে ভর্তি, এবং সারা শরীরে অসংখ্য চোখ। এটি দেখে ওনার আর কোনো সেন্স নেই, উনি সেন্সলেস হয়ে যান। এভাবে তিনি কতক্ষণ সেন্সলেস হয়েছিলেন তা তিনি বলতে পারেন না, কিন্তু ওনার যখন জ্ঞান ফেরে, উনি জ্ঞান ফিরে দেখতে পান ওই অবয়বটি তার সামনেই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তার জ্ঞান ফেরা অবধি সে অপেক্ষা করছে। যখনই সে চোখ খুলে তাকে দেখে, ওই অবয়বটিকে দেখে, ওই ভয়ানক অবয়বটিকে দেখে, তখন ওই অবয়বটি খপ করে তার এক পা চেপে ধরে, এবং চেপে ধরে ওই অবয়বটি হাঁটতে থাকে এবং তাকে ছেঁচড়িয়ে নিয়ে যেতে থাকে। মাটির বিভিন্ন জায়গায়, এবড়ো থেবড়ো জায়গায় তার শরীরে মানে লেগে শরীর ছুলে যাচ্ছিল। উনি চিৎকার চেঁচামেচি করছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। ওই অবয়বটি তাকে আস্তে আস্তে বাঁশঝাড়ের ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই কঠিন অবস্থাতেও তিনি জোরে জোরে কিছু দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছিলেন। একটি পর্যায়ে দোয়া দুরুদ পড়তে পড়তেই উনি সেন্সলেস হয়ে যান। এরপরে তিনি তাকে নিজের বাড়িতে আবিষ্কার করেন। গ্রামের লোকজন তাকে রাতের বেলাতেই আর কি তাকে উদ্ধার করে। পরবর্তীতে ওই রাস্তা দিয়ে আরো অনেকে ফিরছিল, তাকে ওই অবস্থাতে পেয়েছিল, এবং তার গোংরানির আওয়াজে মূলত লোকজন বুঝতে পারে যে বাঁশঝাড়ের কাছে কেউ আছে। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে এই আলম মামাকে দেখতে পায়। তখন তাকে উদ্ধার করা হয়, উদ্ধার করে তারা নিয়ে যান। তো এরপরে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান, এবং পুরো ঘটনা, ওই যে যেদিন তারা গানের অনুষ্ঠান দেখতে গিয়েছিল সেদিন কি ঘটেছিল এবং ওই রাত্রে কি ঘটেছিল, সব ঘটনা পরিবারের সবাইকে খুলে বলেন। তো এরপরে আর কোনো ঘটনা ঘটছিল না বেশ কিছুদিন, কিন্তু এরপর থেকে আরো একটি ঘটনা ওই বাড়িতে ঘটতে থাকে। আলম মামা গভীর রাত্রে ফিল করতেন কোন একটি গরু ওনার রুমের সামনে দাঁড়িয়ে আছে। গরু যখন স্বাভাবিকভাবে গোয়ালে থাকে, আমরা জানি যে এক ধরনের শব্দ করে, সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, একটি জায়গায় দাঁড়িয়ে থাকে না, একটু নড়াচড়া করে, তার পায়ের খুরের একটু আওয়াজ হয়। তো আলম আমার কাছে মনে হলো যে কোনো একটা গরু জোরে ফসফস করে শব্দ করলে, নিঃশ্বাস নিলে যেরকম শব্দ হয়, এবং এক জায়গায় দাঁড়িয়ে যদি সে তার খুর মাটির উপর বারবার আঘাত করে যেমন শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে তার ঘরের বাইরে। সে যখন দরজা খোলে বাইরে কাউকে দেখতে পায় না। বেশ কয়েকদিন এরকম ঘটনা ঘটে। একটি পর্যায়ে সে বাড়ির সবাইকে এই ঘটনাটি খুলে বলে, কিন্তু বাড়ির সবাই বলে, কই, আমরা তো এরকম শুনি না, এটা তোমার মনের ভুল। কারণ সে খুলে তো কাউকে দেখে না, যদি দেখতো তাহলে একটা ব্যাপার ছিল। এর কয়েকদিন পরে ঘটে আরো একটি ঘটনা। ওই রাতে আলম মামা একই ধরনের শব্দ শুনতে পায়, তবে এবার
সে আর দরজাও খোলে না, জানালাও খোলে না। তার ঘরটা ছিল টিনের ঘর। ওই টিনের ঘরে বিভিন্ন জায়গায় ফুটো ছিল। সে একটি ফুটো দিয়ে চোখ লাগিয়ে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করে। এবার সে যে জিনিসটা দেখতে পায়, এটি দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় ওই যে রাত্রের সেই গরুটি, ওই গরুটি তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, এবং একটি নয়, ওই রকম 10-15টা গরু উঠোনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর উনি পরিবারের সদস্যকে ডেকে তোলেন। ডেকে তোলার পর তারা বাইরে বের হয়ে এসে দেখে কিছুই নেই। যেহেতু ওনার সাথে এই ঘটনাটি নতুন করে ঘটা শুরু হয়েছে, এই জন্য পরিবারের সদস্যরা খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান। তো হুজুর সবকিছু শুনে তার সাথে থাকা যে জিন রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে। তারা খোঁজ খবর এনে জানায় যে তোমরা সেদিন রাতের বেলা যখন ফিরছিলে মাঠের মধ্য দিয়ে, তখন যে গরুটি দেখেছিলে এটি আসলে একটি জিন ছিল। সে তার মতো করে ঘাস খাচ্ছিল, কিন্তু অহেতুক তোমরা তাকে ডিস্টার্ব করেছিলে, এবং শুধু ডিস্টার্ব করেই ক্ষান্ত হওনি, তাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেছিলে। এই কারণে সে মূলত তোমার উপর বা তোমাদের উপর ক্ষিপ্ত হয়েছিল। কিন্তু এই পরিকল্পনাটা মূলত আলমের কাছ থেকে যেহেতু এসেছে, এই জন্য ওই জিনটি আলমের উপর বেশি ক্ষিপ্ত ছিল। কারণ অন্যরা কিন্তু শুরুতে রাজি হয়নি ওই গরুটি ধরতে। আলমই মূলত তাদেরকে ইন্সপায়ার করেছে যে তারা যেন তার সাথে আসে। এই জন্য ওই জিনটি আলমকে টার্গেট করে। যাই হোক, পরবর্তীতে ওই হুজুরের জিনের মাধ্যমে ওই জিনকে বোঝানো হয়, তার কাছে ক্ষমা চাওয়া হয়, এবং ওই জিনটি পরবর্তীতে তাকে আর ডিস্টার্ব করবে না বলে কথা দেয়। কিন্তু তবুও সতর্কতার জন্য ওই হুজুর আলম মামাকে খুব ভালো করে ঝাড়ফুঁক করে দেন। পরবর্তীতে আলম মামার সাথে আর কোনো সমস্যা হয়নি। তিনি এখন খুব ভালো আছেন, বিয়ে করেছেন, স্বাভাবিকভাবে ঘর সংসার করছেন। পরিবারের উপরও কোনো এটার প্রভাব পড়েনি পরবর্তীতে। তো অসংখ্য ধন্যবাদ হাসিবুর রহমান ভাই, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন তার আলম মামার সাথে যে ঘটনাটি ঘটেছিল। তো আবারও বলছি প্রিয় লিসেনার্স, রাতের বেলা অহেতুক কোনো প্রাণীকে উত্ত্যক্ত করা, সেটি জিন হোক বা যাই হোক, সে স্বাভাবিক আকৃতিতেই হোক বা অস্বাভাবিক আকৃতিতে হোক, এই কাজটি আমরা এড়িয়ে চলব। শুধু রাতের বেলা না, দিনের বেলাতেও। আশা করছি এই সমস্যাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।